নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে দুপুর মুখটা দিয়ে আমি আমার ভ্লগটা শুরু করলাম। আমরা এখন একটা বেড়াতে বেড়াতে ঠিক নয়, পুজো দিতে যাচ্ছি। তা আমরা একটা গাড়িতে করে সবাই মিলে যাচ্ছি। সেখানে রাহি এখন ভিডিও বানাচ্ছে। আর পেছনেও একটা গাড়ি আছে। আমরা যাচ্ছি বীরভূমের একটা ভান্ডিরবন বলে জায়গা আছে। সেখানে ডুকুর মানত আছে পুজো দেওয়ার। তো সেই পুজো দেওয়ার জন্য আমরা সবাই একই গাড়িতে করে যাচ্ছি। আর আমার আর রাহির যা কাজ, আমরা সেটা রেকর্ড করতে করতে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমার ছেলে বসেছে পিছনে, ও পেছন থেকে আপনাদের সবাইকে হাই করছে। এখন এই সবেমাত্র বাড়ি থেকে বেরোলাম। এখন সকাল 10টার মতো বাজে। অ্যাকচুয়ালি বেরোতে একটু লেটই হয়ে গেছে, আরো আগে বেরোনোর কথা ছিল, কিন্তু অনেকজন মিলে যাচ্ছি তো সবার তো একটু রেডি হতে দেরিও হয়। আর বিশেষ করে আমার হাজবেন্ড এবং ছেলে একটু দেরিও হয়েছে, যেহেতু পুজোর সময় ওরা রবিবার ছিল, একটু মানে ছেলের চুল কাটানোর ব্যাপার ছিল, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছিল। তো বেরোতে বেরোতে 10টা প্রায় বেজে গেছিল। তো যেতে এখন প্রায় 3 ঘন্টা তো লাগবেই। তো দুটো গাড়ি মিলে যাচ্ছি। আর রাস্তায় যাতে আর কোথাও দাঁড়াতে না হয় সেই জন্য আগে থেকে পুজোর জিনিস টিনিস সব কিনে নিয়ে যাচ্ছি। এটা আমাদের হরিপুর বাজার, যেখানে আপনারা হয়তো দেখেছেন অনেক ভিডিওতে। সেখানে একটা ফলের দোকানে ফল আর মিষ্টির দোকানে মিষ্টিটা এখান থেকে কিনে নিয়েই যাবো পুজোর জন্য। তাহলে রাস্তায় গিয়ে আর কোথাও দাঁড়াতে হবে না, আর একটা মানে কোনো চাপ থাকবে না, ডাইরেক্ট স্মুথলি যাওয়া যাবে। বাইরে প্রচন্ড রৌদ্র ছিল, সেই জন্য আমি রিমাদি, আমরা কেউ গাড়ি থেকে নামিনি। এখানে পেছনের গাড়িতে যারা ছিল ওটা রিমাদির দিদি আর বোন, ওরা কিনছে। আর এদিকে আমার বর গিয়েছে আমাদের পুজোর জিনিসটা কেনার জন্য। তো হয়ে গেছে কেনা। এবার আমরা হরিপুর থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে পাণ্ডবেশ্বর এখন যেখানে যাচ্ছি। তো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে তো আমার খুবই ভালো লাগে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। এখন কিছু হোক আর না হোক, রাস্তাগুলো বেশ ভালো হয়েছে, স্মুথলি কোথাও যাওয়া যায়। আর ডুগু এখানে আমাদের সবাইকে এন্টারটেন করতে করতে নিয়ে যাচ্ছে। ও মানে কি বলবো, ও কথা শুনতে ভীষণই ভালো লাগে। খুব মানে কথাগুলো একটু অন্যরকম ভাবে বলে, তো বাচ্চা এখন সব কথা স্পষ্ট হয়নি, তো সেই জন্য কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর ও যেভাবে বলে আমি সেইভাবেই বলার চেষ্টা করি। তো সেই জন্য ওর সাথে একটু খুনসুটি করতে করতেই যাচ্ছিলাম। আর বেশ মজাই লাগছিল। আর আমার এমনিতেও দূরের কোনো জার্নি বেশ ভালোই লাগে। অনেকের যেমন অস্বস্তি হয়, খারাপ লাগে, কষ্ট হয়, আমার কিন্তু কোনোটাই হয় না। আর কি বলবো যে আমি মানে হয়তো বাড়ি এসে ক্লান্ত হয়ে যাব, কিন্তু যাওয়ার সময় যেতে সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে সবার সাথে একসাথে, ওটা তো আমার আরো বেশি ভালো লাগে। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি আপনারা ভাববেন না যে দার্জিলিং এর পাশ দিয়ে যাচ্ছি। ওই যে ছোট ছোট পাহাড় গুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু ছোট পাহাড় নয়, ওগুলো কয়লার, মানে কি বলবো, কয়লার মাটির স্তূপ। যেখানে ওই যে আমরা তো কলিয়ারি বেল্টে থাকি, তো এরকম পাহাড় আপনারা আশেপাশে অনেকেই অনেক দেখতে পাবেন আমার প্রায় ভিডিওতে। কারণ যে এখানে যে কয়লাগুলো মাটি খুঁড়ে বের করা হয়, সেই মাটিটাকে যে সরানো হয় না, সেই মাটি থেকে একটা পাহাড়ের স্তূপ তৈরি হয়েছে। আর দেখে মনে হবে যেন দার্জিলিং এর ছোট ছোট পাহাড়গুলো তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর শরৎকালে ওইগুলোতে এত কাশফুল ফুটে থাকে। এখন কয়েকদিন বৃষ্টি হলো, তো তাই জন্য মানে কাশফুল গুলো হয়তো ঝরে গেছে, কিন্তু ওই পাহাড়ের উপরগুলোতে প্রচুর কাশফুল ফুটে থাকে। আর দেখতে এত সুন্দর লাগে না, অপূর্ব সুন্দর। এবং কি শীতকালে কিন্তু ওগুলোতে ভালো পিকনিকও করা যায়, অনেকে যায়ও। মানে ছাদের নিচে অনেকটা যখন কয়লা উত্তোলন হয়ে যায় সেগুলোতে, যে শেষ হয়ে যায় যেখানে, তো সেই জায়গাগুলো যেখানে পড়ে থাকে সেগুলোতে অনেকে পিকনিকও করতে যায়। জল জমে থাকে, তো মনে হয় যেন সমুদ্রের মতো লাগে অনেকটা করে। তো এখন আমরা চলে এসেছি এই যে পাণ্ডবেশ্বর ব্রিজ। পাণ্ডবেশ্বর ব্রিজটা নতুন করে তৈরি হলো। কারা কারা আমার এই ভিডিওটা দেখছো, তারা যদি এই জায়গাগুলো চিনে থাকো এবং জেনে থাকো, তারা আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। এখন এই ব্রিজটা এক সাইডটা চালু হয়েছে আর এক সাইডটা এখনো চালু হয়নি। অনেকদিন থেকে এই রাস্তাটা খুব খারাপ অবস্থায় ছিল, তো এখন ভালো হয়েছে, যেতে আসতে মানুষের অনেক সুবিধা হয়েছে। আর আগে অনেক জ্যাম লেগে থাকতো এখানে, তো এখন স্মুথলি সেই জায়গাটা যাওয়া যায়। হয়তো কোনো মিনিস্টার এসে ওপেন করবে, তারপর হয়তো ওই সাইডটাও চালু হবে।
আর এখন সুবিধা হয়েছে, যাই হোক একদিকটা চললেও মানুষ যাওয়া আসাটা করতে পারছে। আর এবার আমরা বর্ধমান ছেড়ে বীরভূমে ঢুকবো, তাই জন্য আমাদের বর্ধমান আর বীরভূমকে যে নদীটা দুই ভাগে ভাগ করেছে, সেই নদী এখন পার হচ্ছি, অজয় নদী। আমি যেখানে থাকি বর্ধমানে, মানে বর্ধমান ডিস্ট্রিক্টে, তো সেখানে দামোদর আর অজয় দুটো নদী দুদিকে আমাদের জেলাটিকে বীরভূম এবং বাঁকুড়া থেকে ভাগ করে রেখেছে। এটা হচ্ছে অজয় নদী। অজয় নদীতে কিন্তু জল নেই, দামোদরে যেমন প্রচুর পরিমাণে জল, আর তার মধ্যে ডিভিসি জল ছাড়ার পর তো পুরো একদম এখনো নদী একদম ভর্তি জল, কিন্তু অজয় নদীতে এখনো সেরকম জল নেই। এখন তাও বর্ষাকাল হলে একটুখানি জল দেখতে পেলাম, আর গ্রীষ্মকালে তো পুরো শুকনো বালি শুধু দেখা যায়। এটা হলো একটা রাস্তার ধারে মা রক্ষাকালীর মন্দির। যখনই আমরা কোথাও বীরভূমের যেখানেই যাই, তারাপীঠ যাই বা অন্য কোথাও যাই, রাস্তার ধারে দাঁড়িয়ে কিন্তু এই মায়ের মন্দিরে আগে আমরা প্রণাম করি, তারপর বেরোই। জানি না এই মা কালীর কি মাহাত্ম্য, কিন্তু রাস্তার ধারে এত সামনে এরকম মন্দির আমি আগে দেখিনি, এখানে যাওয়ার সময় দেখেছি। যতবারই যাই এখানে প্রণাম করেই যায়। আর এটা হলো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটা আমি মানে এই রাস্তার ভিতরে প্রথমবার দেখলাম, আসলে অন্যবারে যদিও গেছি তো লক্ষ্য করিনি। তো আমি যেখানে থাকি, মানে যেখানে আমার বাপের বাড়ি, মামা বাড়ি, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা আমার বাড়ির কাছে। তো আমার বাবা ওখানেই জব করেন, মামারাও ওখানে চাকরি করেন। মেজিয়া ধার্মিক পাওয়ার স্টেশন যেখানে ডিভিসি, আর অন্ডাল ডিভিসিটাও আমার বাড়ির শ্বশুর বাড়ির সামনে। যে আর এই বক্রেশ্বর তাপবিদ্যুৎটাই দেখলাম। আর এখন আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে পৌঁছে গেছি সেই গ্রামে। কি সুন্দর গ্রামটা দেখুন, একদম ছবিতে আঁকা যেন ক্যানভাসের মতো। দুদিকে বাড়ি, মানে একদম খড়ের ছাউনি দিয়ে, মাটির দেওয়াল, গরু চড়ছে, দুদিকে পুকুর। এইসব গ্রামগুলো এখনো মানে বাঁকুড়ার বীরভূম ছাড়া অন্যান্য সব জায়গায় দেখাই যায় না, কারণ এই সব জায়গাগুলোতে শিল্পটা একটু কম। তো তো সেই সেই জন্য হয়তো চাষবাস মানুষ মানে জীবিকা নির্বাহ করার জন্য তো কিছু করতে হবে, তো গরু ছাগল সব রাখে, তো দেখ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। এই যে গরু চড়ছে, আর তার সামনে দেখুন একটা পুকুর। কি সুন্দর পরিবেশটা, চারিদিক সবুজ। আমরা তো শীতকালে শুধু কয়লার গুঁড়ি নিঃশ্বাসের মধ্যে পেটে ঢুকে যায়, মানে এত ডাস্ট, এত পলিউশন। আর এরা মানে কি সুন্দর মানে কি বলবো, দূষণমুক্ত বাতাস, এত সুন্দর নিঃশ্বাস নেওয়ার জায়গা, এটা এসির কোনো দরকারই নেই, এত সুন্দর হাওয়া আর চারিদিকে গাছ। এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে। এবং আমার বাপের বাড়ি তো আপনারা দেখেছেন, একটা গ্রামে, মানে আমিও এরকমই একটা প্রত্যন্ত গ্রামেরই মেয়ে। তো সেখানে আমার সত্যিই খুব ভালো লাগে। এখনো পর্যন্ত গেলে আমার ওই গ্রীষ্মকালের সন্ধ্যাবেলাটা আমি সবসময় যেখানেই থাকি আমি সেখান থেকেই মিস করি, কারণ ওই যে সন্ধ্যাবেলা যে হাওয়া দেয় আর চারিদিকে গাছের পাতা নড়তে থাকে, বাইরে মানে বাইরেই মনে হয় যেন ঘুমিয়ে যাবো। চলে এসেছি আমরা মন্দিরে, গোপালের মন্দিরে। গোপালের দর্শন করবো এবার। এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমার বর এর আগে দুবার এসেছে, রোহনদা মানে ডুডুর বাবা, ওরা দুজনেই এসেছে এর আগে। এখানে দেখুন এই মানুষগুলো কি সুন্দর মাদু পেতে এখানে বসিয়ে থাকে, ঘুমায়। তো কি সুন্দর জায়গাটা, খুব শান্ত, খুব মন্দির যেমন হয়। তো এখানে গোপালের মন্দিরটা পুজো হয়ে গেছে, গোপাল এখন শয়নে চলে গেছে। আর ভিডিও করার মানে কি বলবো, ঠাকুর তো সব জায়গায় এলাও থাকে না, তাই আর ওই ঠাকুরের ভিডিওটা করিনি। আপনারা যদি কেউ আসতে চান, এখানে নিজেরা এসে পুজো দিয়ে এখানে ভোগ খেয়ে যেতে পারেন। আর এখানে আমাদের ভোগ খাওয়ার জন্য বসানো হয়েছিল, আমরা অনেকজন ছিলাম, আর বাইরের আরো কয়েকজন ছিল যারা পুজো দিয়ে এখানে ভোগ খেতে এসেছিলেন। এখানে রোজই এরকম পরিমাণে ভোগ খাওয়ানো হয়। তো ভোগে ছিল আলু ঝুড়ি ভাজা, আর গোবিন্দভোগের ভাত, একটা আলু পটলের তরকারি। তো এই স্বাদ মারাত্মক স্বাদ, মানে আপনি চাইলেও সারা জীবনেও বাড়িতে নিজের হাতে সব তো আনতে পারবেনই না। তার সাথে ছিল ডাল। আর কি বলবো, মানে ঠাকুরের এতই মাহাত্ম্য, যেন স্বাদটাই অন্যরকম, যেন ঠাকুর সত্যিই চান আমরা মানে পেট ভরে খাই। অথচ ঝাল দেওয়া হয় না, যেহেতু গোপাল, তো গোপাল ঝাল খেতে পারেন না, তার জন্য কোনো সবজিতে এখানে ঝাল দেওয়া হয় না। এত সুন্দর স্বাদ। আলু পোস্ত ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। আর মানে সবাই এত তৃপ্তি করে খেয়েছে। আমার ছেলে তো ভীষণই খুশি, ওর পছন্দের খাবার এগুলো। বিনা ঝালের গোবিন্দভোগের চালের ভাত ওর ভীষণই প্রিয়।
আর আমিও প্রচুর মানে অনেকটা পরিমাণে ভাত খেয়ে ফেলেছিলাম আজকে। সেখানে কাকুরা খাচ্ছে আর এদিকে মাসিরা। আমি সত্যি অনেকটা পরিমাণে ভাত খেয়ে ফেলেছি। এবার খাওয়া দাওয়ার পর এখানে একটা নাটশালা ছিল যেখানে কীর্তন হয়। তো সেই মন্দিরের নিচে অনেক দূর থেকে তো গেছিলাম, তো যেতে প্রায় 3 ঘন্টার মতো লেগেই গেছিল, একটা সময় পৌঁছেছি। হ্যাঁ, তো সেই জন্য একটুখানি রেস্ট করে তারপর আবার সবাই বেরোবো। তো সবাই এখন রেস্ট নিচ্ছে, এই যে এনারাও বাইরে থেকে এসেছেন, আমরাও এই দিকটাতে বসে আছি। আর এই যে দুই বোন টুইন, এরা টুইন, একজন আরাধ্যা আর একজন স্নিগ্ধা। ওদের সাথে একটু দেখা হলে একটু মজা করলাম, খেললাম। এখানে একটা শিব মন্দিরও ছিল, যেখানে হরি সেখানেই তো হর থাকে। তো সেই হরির পরে এবার হরের দর্শন করতে এসেছি। হরে হরে মহাদেব করে আমরা এই এই মানে এই মন্দির, বাবা শিব নাকি খুবই জাগ্রত। এই গোপাল মন্দিরের যিনি পুরোহিত ছিলেন উনি আমাদেরকে বললেন এত দূর এসেছেন তো শিব মন্দিরে একটু দেখা করুন, মানে দেখে আসুন, একটু মানে প্রণাম করে আসুন। তো এলাম সেখানে, এসে দেখছি মহেশ্বর মন্দির। এখানে প্রচুর হাওয়া, ওই উপরটাতে উঠে যে কোনো মানুষ যখন তখন ঘুমিয়ে যাবে, এত সুন্দর হাওয়া। ইনি হচ্ছেন আমাদের মাসি, যিনি আমাদের হেল্পিং হ্যান্ড বাড়িতে থাকে, রিমাদির আর আমার দুজনেরই। তো মাসি আজ আমাদের সাথে গিয়েছিল। আর মন্দিরের চূড়াটা দেখুন কত উঁচু, আর সবাই এখানে ভিডিও করতে এখন ব্যস্ত। চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, কি শান্ত পরিবেশ। সত্যি বিশ্বাস করুন, মন খারাপের সময় যদি আমার সামনে বাড়ি হতো, যে কোনো কিছু টেনশন হলে এইরকম জায়গায় গিয়ে যদি আপনি মানে 10 মিনিট বসেন, আপনার মানে সব মনের অশান্তি দূর হয়ে যাবে। এত মনোরম পরিবেশ, এত ভালো একটা জায়গা, সুন্দর। যদি একটু সামনে হতো, এইটুকুই যা, অনেকটাই দূর। গাড়িও প্রায় 3 ঘন্টা মানে 2.5 ঘন্টা তো লেগে যাবে। তার মধ্যে সিউড়ির রাস্তাটা প্রচন্ড জ্যাম থাকে, এই জন্য একটু বেশি করেই সময় লাগলো। যাওয়ার সময় জানি না কতক্ষণ লাগবে। আর এখানে মন্দিরে মানে মহেশ্বর পাতাল পাতাল থেকে বেরিয়েছেন, পাতাল পুকুর যেটাকে বলে, সেখান থেকে। তো মন্দির মানে গর্তটা একটু নিচে, ছবিটা ভালো করে আসছিল না, দূর থেকে হেজি আসছিল। তবুও একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মন্দিরটার নিচ থেকে ভিডিওটা নিতে পারছিলাম না, দেখাই যাচ্ছিল না। ছিল হয়ে গেছে পুজো দেওয়া, এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 4টে, সেই জন্য এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি যেতে কতক্ষণ লাগে। দেখুন কি সুন্দর সরু সরু রাস্তা, আর দুদিকে সবুজ গাছপালা, আর এখানে অনেক সবজিও লাগানো রয়েছে। দুপাশে মাঠে দেখলাম কোথাও মূল্য লাগানো, অনেকটা জমিতে কোথাও পালং শাক লাগানো আছে। এরকম করে অনেক কিছু মানে সবজিও লাগানো রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আমার ভীষণই ভালো কাটলো। খুব ভালো লাগলো এই মানে জায়গাটাকে এসে। গোপাল যদি চান তো আমি আবারও আসতে চাই, আবারও আসবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, যারা নতুন আছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা সঙ্গে আছো তারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। চারিদিকটা সবুজ সবুজ সবুজে ঘেরা। এখানে আবার একটা মানে নদীর মতো ছিল, সুন্দর দেখুন জলটা। এইসব জায়গায় স্নান করতে খুব ইচ্ছে করে, এত জল দেখলে মনে হয় যেন সাঁতার কাটি। গ্রামের মেয়ে তো, তাই জন্য পুকুর আর নদী দেখলেই মনে হয় লোভ হয়। এদিকে চারিদিকে ধান ক্ষেত, কি সুন্দর মা লক্ষ্মীর কৃপা এবার, মানে গাছগুলো সবুজ, মানে ভালোই ধান হতে হচ্ছে। এখন প্রচুর বৃষ্টিও হচ্ছে, তো তো ধানের মানে জলেরও আর দরকার হচ্ছে না। আবার একটা গ্রাম পেরোচ্ছি, সবাই বাইরে বাইরে দাঁড়িয়ে আছে, মানে সে হয় না অনেক দূর থেকে কেউ এলো, কখনো গ্রামটাই দেখিনি, সবাই তাকাচ্ছে দেখছে, বেশ ভালো লাগছিল আজকে।